বহুদিন বাদে আমাদের টেক সাইগাই চ্যানেলে আরেকটা নতুন টিএলসি নিউজে আপনাকে স্বাগত জানাতে পেরে আমার ভীষণই আনন্দ হচ্ছে। আজকের নিউজে বেশ কিছু ইম্পর্টেন্ট খবর আছে। হুয়াওয়ের খবর তো আছেই, এছাড়া অ্যাপেলের খবর আছে, শাওমির খবর আছে, স্যামসাং এর খবর আছে, মানে কেউ ছাড় পাবে না আজকে। সবাইকে নিয়ে আজকে খবর হবে, ভিডিও দেখতে থাকুন, আপনিও ছাড়বেন না। লাইক বাটনটা কোথায় আছে সেটা দেখে একবার প্রেস করে দিন, আর চলুন আমার সাথে ভিডিওতে ছাপিয়ে পড়বেন। প্রথম খবর আজকে OnePlus-কে দিয়েই হোক। OnePlus 12 তো লঞ্চ হয়ে গেছে, কিন্তু গ্লোবালি লঞ্চ হবে আর ইন্ডিয়াতে লঞ্চ হবে OnePlus 12 বা 12R, সেটা 23শে জানুয়ারি। সেটাও OnePlus অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। কিন্তু এটা বড় খবর নয়, ইম্পর্টেন্ট খবর, খুব বড় খবর আজকে এটাই যে OnePlus গত এক বছর ধরে 2023 সালে তারা কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে রেকর্ড করে ফেলেছে। রিসেন্টলি দেখা গেছে OnePlus 11R আর OnePlus এর ফোল্ডিং যে ফোনটা এসেছে সেখানে রীতিমতো ডেড পিক্সেল আসছে। ফোল্ডিং ফোনের মাঝখানে পুরো কালো দাগ চলে আসছে। OnePlus এর ফোন নেওয়া মানে এতদিন আমরা কি জানতাম, গ্রিন লাইন আসবে, বাট গ্রিন লাইনের পর ডিসপ্লে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, ব্ল্যাক আসছে, পিক্সেল ডেড থাকছে, এরকম সব সমস্যা আমরা ইদানিং ফেস করছি। OnePlus যত ভালোই ফোন বার করুক না কেন, যদি এরকম সমস্যা থাকে OnePlus এর অবস্থা কিন্তু ভবিষ্যতে পোকোর মতোই হবে। আপনারা কি কেউ OnePlus এর ফোন এখন ব্যবহার করেন? করলে কোন মডেলের ফোন ব্যবহার করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পোকোর কথা যেখানে চলেই আসলো, তাহলে এই খবরটা পোকোকে নিয়েই হোক। পোকো তাদের পোকো C65 এই ফোনটা আজকে ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। বেশ ভালো দামে লঞ্চ করেছে, 4GB 128GB 8,500 রুপি এরকম দামে লঞ্চ হয়েছে। আর এই ফোনে 6.78 ইঞ্চি HD+ 90Hz এর ডিসপ্লে রয়েছে, Helio G85 প্রসেসর রয়েছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, USB Type-C পোর্ট, 18 ওয়াটের চার্জার, যদিও বক্সে কিন্তু 10 ওয়াটের চার্জারই থাকছে। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। তো সব মিলিয়ে প্যাকেজ খুব ভালো, খুবই ভালো দাম, খুবই কম্পিটিটিভ দাম। তবুও আমি বলবো যে পোকোর ফোন এখন নেবেন না, নেওয়ার আগে 10 বার ভাববেন, সাবধান হবেন। কারণ পোকোর ফোনে লাস্ট ইয়ার আমরা যেরকম বিভিন্ন রকম ইস্যু দেখেছি, ক্যামেরা ডেড হয়ে যাওয়া থেকে আরম্ভ করে সবকিছু, সেই ব্যাপারে এখনো ভরসার জায়গায় খুব একটা তৈরি হয়নি, অন্তত পুরোপুরি তৈরি হয়নি। তাছাড়া আরো একটা কারণ আছে, পোকো M5 ফোনটা মনে আছে, মিডিয়াটেক Helio G99 প্রসেসর দিয়ে এসেছিল, সেখানে ফুল HD+ ডিসপ্লে ছিল। এছাড়া 5000 mAh ব্যাটারির সাথে সাথে 22.5 ওয়াটের চার্জার বক্সের মধ্যে ছিল। ফোনটা 18 ওয়াটের চার্জিং সাপোর্ট করতো। সব মিলিয়ে সেটা তো আরো বেটার ডিল, মানে সেটা এখন ডিসকাউন্ট দিয়ে পাওয়া যাচ্ছে ওই 8,500 রুপিতেই। তাহলে পোকো M5 বাদ দিয়ে লোকে কেন C65 নিতে যাবে? আমি সত্যি এর যুক্তি বুঝি না। আমরা সবসময় নামি দামি ফোনের কথা বলি না, আমরা কম দামি ফোনের কথাও বলি, যেসব ফোন আমরা ইউজ করি রোজকার দিনে। তো পোকোর পর এবার আমরা তাই চলে আসবো ইনফিনিক্স এর ব্যাপারে। ইনফিনিক্স তাদের এয়ার চার্জ টেকনোলজি দেখিয়ে দিয়েছে, নিয়ে আসছে তারা খুব শিগগিরই। এবং সেই এয়ার চার্জ টেকনোলজিটা আসলে ওয়্যারলেস চার্জিং, কিন্তু সেখানে একটা বিশেষত্ব এটাই যে আমরা যখন কোনো ফোন ওয়্যারলেস চার্জ করি তখন সেই ফোনটার সাথে চার্জার ঠেকিয়ে রাখতে হয়, কিন্তু ইনফিনিক্সের এই ফোনে চার্জার ঠেকিয়ে রাখতে হবে না। 20 সেন্টিমিটার দূর থেকেও চার্জার এখানে থাকবে, এতটা দূর থেকেও ফোন চার্জ হতে থাকবে। ইনফিনিক্স দারুণ কাজ করছে, গবেষণা করছে, তারা ভবিষ্যতে বড় নামি দামি ব্র্যান্ড হতে পারে, এটা আমি দীর্ঘদিন ধরে বলছি। ফোন লঞ্চ হওয়ার গল্প যেখানে হচ্ছেই সেখানে এই গল্পটা একটু মুলতুবি রাখি, কারণ এর মধ্যে সায়েন্সের খবরও তো দিতে হবে। আমাদের টেক সাই গাই চ্যানেল, তো টেকের কথা তো হচ্ছেই, সায়েন্সের কথা একটু হয়ে যাক। জাপানের ইউনিভার্সিটি অফ টোকিও তারা কোয়ান্টাম ব্যাটারি বানিয়ে ফেলেছে, অন্তত প্রোটোটাইপ বানিয়ে ফেলেছে। সেই ব্যাটারিটা এখনো স্মার্টফোনের ব্যাটারির মতো অত পাতলা বা ছোট নয়, ওই AA+ যে ব্যাটারি হয় সেরকম বড় ব্যাটারি, যদিও সেটা এখন প্রাথমিক স্তরে, ভবিষ্যতে এই ব্যাটারি ছোট হয়ে যাবে, স্মার্টফোনে ইউজ করা যাবে এরকম বলা হচ্ছে। কিন্তু এই ব্যাটারির বিশেষত্ব এটাই যে এই ব্যাটারি সারাক্ষণ যে কোনো জায়গাতে চার্জ হতে পারবে। মানে এই ব্যাটারিটা আপনি লেজার রে দিয়ে চার্জ করতে পারবেন, আয়না দিয়ে, মিরর দিয়ে চার্জ করতে পারবেন, লেন্স দিয়ে, ক্যামেরার যে লেন্স হয় সেই লেন্স থেকে চার্জ করতে পারবেন। অর্থাৎ এই ব্যাটারিটা যে কোনো সময় যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন। এবং এই ব্যাটারিতে আরও বেশ কিছু ক্যাপাবিলিটি আছে, অনেক হালকা হবে এবং অনেক বেশি ব্যাকআপ দেবে, এইসব ব্যাপার তো রয়েছে। আমরা যে নর্মাল লিথিয়াম আয়ন ব্যবহার করি, কেমিক্যাল ব্যাটারি, সেটা সেই কেমিক্যাল ব্যাটারির যুগ শেষ হয়ে সম্ভবত কোয়ান্টাম ব্যাটারি আগামী দিনে আমরা দেখতে পাবো। আজকের দ্বিতীয় খবর, মানুষ ল্যাবে প্রায় মানুষের মস্তিষ্ক বানিয়ে ফেলছে। মানে ব্যাপারটা এটাই, হিউম্যান টিস্যু নেওয়া হয়েছে, সেটাকে গ্রো করা হয়েছে, মানে নেওয়া হয়নি, হিউম্যান টিস্যুটাকে ল্যাবে কৃত্রিমভাবে গ্রো করা হয়েছে, যেটা করা যায় আজকাল। এবার সেটাতে AI এর মাধ্যমে সার্কিটের সাথে সেটাকে কানেক্ট করা হয়েছে। তো সেটা কানেক্ট করার পর সেটা মানুষের ব্রেনের মতো চালানোর চেষ্টা করা হচ্ছে, AI এর মতোতেই হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে রেজাল্টে এটা 78 পয়েন্ট সাকসেসফুল হয়েছে। আপাতত একটাই কাজ তাকে দেওয়া হয়েছিল, সেই টিস্যুটাকে একটাই কাজ দেওয়া হয়েছিল, যে মানুষের আওয়াজ আর অন্য জন্তু জানোয়ারের আওয়াজের মধ্যে পার্থক্য করতে পারে কিনা। দেখা যাচ্ছে 78% ক্ষেত্রে সে মানুষের আওয়াজকে আলাদা করে চিনতে পারছে। ল্যাব গ্রোন একটা টিস্যু, অর্থাৎ এটা ভবিষ্যতে যখন আরো মডিফাইড হবে, বৈজ্ঞানিকরা আশা করছেন, তারা মনে করছেন যে এটা দিয়ে মানুষের হিউম্যান ব্রেনের মতো আলাদা একটা জিনিস তৈরি করা যাবে। একে তো AI আছে, তারপর কৃত্রিমভাবে মানুষের মস্তিষ্ক তৈরি হবে, ভবিষ্যতে কি হবে। এরপরের খবর, রিয়েলমি GT5 ফোনটা রিয়েলমি লঞ্চ করে ফেলেছে এবং সেই ফোনে যে এয়ার জেস্টার ব্যাপারটা দেখা যাচ্ছে, অর্থাৎ হাতের বিভিন্ন রকম ইশারায়, আপনারা যেরকম ভিডিওতে দেখছেন, বিভিন্ন রকম ইশারায় ফোনকে কন্ট্রোল করা যাচ্ছে।
যদি আপনার হাত ভিজে থাকে, নোংরা থাকে, ফোন টাচ না করেই আপনি এভাবে যদি ফোন কন্ট্রোল করতে পারেন, ব্যাপারটা খুবই ভালো হয়। যদিও এই জিনিসটা স্যামসাং বহুদিন আগে নিয়ে এসেছিল। যারা স্যামসাং এর এই যে এস পেন আছে, এস পেনের মাধ্যমে, এয়ার জেস্টারের মাধ্যমে এই জিনিসটা করা যায় এখনো, এবং আগে একসময় স্যামসাং এর ফোনে এরকম হাতের মাধ্যমেও এইসব কাজ করা যেত। তবে সেই জিনিসটা আরো রিফাইন্ড ভাবে, আরো মডিফাইড ভাবে রিয়েলমি নিয়ে এসেছে, এবং এবার যেহেতু টেকনোলজি আরো উন্নত হয়েছে, আশা করা যাচ্ছে এবার আরো বেটার কিছুই হবে। এবার হুয়াবের খবরে চলে আসি। আমেরিকা নিষেধাজ্ঞা জারি করার পর হুয়াবে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে আমরা জানি, কিন্তু এবার তারা সেই লড়াইয়ে ক্রমশ চায়নার যারা বড় বড় টেক জায়ান্ট রয়েছে তাদেরকে ইনভলভ করে ফেলছে, তাদেরকে নিয়ে একটা আলাদা ইকোসিস্টেম তৈরি করছে। যেমন বাইডু, যেমন আলিবাবা, যেমন এমপাস, এরকম বড় বড় কোম্পানি তারা হারমোনি ওয়েস এর মধ্যে চলে আসছে, তাদের অ্যাপ্লিকেশন তৈরি করছে, হারমোনি ওয়েস এর মধ্যে দিচ্ছে। এবং এই কোলাবোরেশন যে তৈরি হচ্ছে তার মধ্যে চায়নাতে যে ম্যাকডোনাল্ড চলছে, আমেরিকান ম্যাকডোনাল্ড, সেই ম্যাকডোনাল্ড কোম্পানি তারাও কিন্তু ইনভলভ হয়েছে, তাদের সাথে যে এগ্রিমেন্ট হয়েছে সেটাও হুয়াবে শো করে দিয়েছে, এবং এরা সবাই অ্যান্ড্রয়েডকে পুরোপুরি ড্রপ করে দিয়ে হারমোনি ওয়েসে চলে আসছে। মোদ্দা কথাটা হলো হুয়াবের হাত ধরে চায়নাতে কিন্তু অ্যান্ড্রয়েডের যে ইকোসিস্টেম সেটা পুরোপুরি ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে চলেছে। তার বদলে যে হুয়াবের নিজস্ব ইকোসিস্টেম, হারমোনি ওয়েস এর ইকোসিস্টেম, সেটাই চালু হয়ে যাচ্ছে। এদিকে ফোল্ডিং ফোনের ক্ষেত্রে মনে করা হচ্ছে হুয়াবে 2024 সালের প্রথম কোয়ার্টারের মধ্যেই স্যামসাংকে পিছনে ফেলে দেবে। স্যামসাং এর এমনি গ্যালাক্সি জি ফ্লিপ 5, জি ফোল্ড 5 যতটা বিক্রি হবে আশা করা গেছিল ততটা বিক্রি হয়নি। এছাড়া স্যামসাং নিজেদেরকে অতটাও উন্নত করার চেষ্টা করছে না, তারা কোথাও গিয়ে একটু স্যাটিসফাইড হয়ে আছে বলে মনে হচ্ছে, খরগোশ আর কচ্ছপের দৌড়ের মতো। সেখানে হুয়াবে কিন্তু চায়নাতে যত তাদের মেট সিরিজের ফোন বিক্রি করেছে, ফোল্ডিং ফ্লিপ ফোন বিক্রি করেছে, দেখা যাচ্ছে 2023 সালেই তারা স্যামসাং এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শুধু চায়না না, গ্লোবালি যদি আমরা হিসাবটা ধরি, হুয়াবে শুধু চায়না এবং তার পার্শ্ববর্তী টুকটাক কিছু এলাকায় বিক্রি করে ফোল্ডিং ফোনের মার্কেটে কিন্তু স্যামসাংকে পিছনে ফেলে দিতে চলেছে। সেটা একটা বিশাল খবর হবে। এমনিতেই স্যামসাংকে হুয়াবে একবার পিছনে ফেলে দিয়েছিল, এবার দ্বিতীয়বার তাকে পিছনে ফেলে দিচ্ছে। অন্যদিকে ইউএস কমার্স সেক্রেটারি তিনি বলেছেন যে হুয়াবে যে চিপ তৈরি করতে পেরেছে তার পিছনে কেউ না কেউ তো ইনভলভ ছিল। চায়নার কাছে তো টেকনোলজি ছিল না, কোথাও থেকে লিক হয়ে চুরি করে এই টেকনোলজিটা এসেছে, এবং তার জন্য যে সম্ভাব্য যে অপরাধী তার বিরুদ্ধে পসিবলি সব থেকে কঠিন শাস্তি বা ব্যবস্থা নেওয়া হবে, এটা ইউএস সেক্রেটারি বলেছেন। এবং এখন অবধি সিআইএ এই ব্যাপারে গবেষণা করছে। আর সিআইএ এর এই তদন্তের মুখে ইউএইর মানে ইউনাইটেড আরব এমিরেটসের G42 নামে একটা কোম্পানি, তারা বলেছে তারা হুয়াবের সাথে সব সম্পর্ক ছিন্ন করছে। তারা এবার ভবিষ্যতে ইউএস এরই সব টেকনোলজি শুধু নেবে, হুয়াবের কোনো টেকনোলজি ইউজ করবে না। অর্থাৎ কোথাও গিয়ে একটু সন্দেহ করা হচ্ছে বা এরকম মনে হচ্ছে যে সেই কোম্পানি হুয়াবের সাথে কোথাও ইনভলভ ছিল ইউএস এর টেকনোলজিটা পাচার করার জন্য বা এরকম কিছু ব্যাপার। যদিও এখনই কিছু জোর গলায় বলা যাবে না, এখনো তদন্ত চলছে। ভবিষ্যতে দেখা যাক যে হুয়াবে কোথা থেকে ওই 7 ন্যানোমিটার টেকনোলজিতে চিপ তৈরি করার পদ্ধতিটা নিল, কার থেকে পেল, ভবিষ্যতে সবই জানা যাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইসব খবর পাওয়ার জন্য। তবে খবর এখনো শেষ হয়নি, স্যামসাং এর খবর আছে। স্যামসাং এর Exynos 2400 যে চিপটা আসছে, সেই চিপটা জিপিউর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপেলের বায়োনিক A17 Pro চিপকে পিছনে ফেলে দিয়েছে, এবং সেটা এআই এর ক্ষেত্রে 14% ইমপ্রুভ করেছে আগের বারের থেকে, এবং পারফরমেন্স, গ্রাফিক্যাল পারফরমেন্সের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে 70% ইমপ্রুভ করেছে। আর অ্যাপেলকে তো এই গ্রাফিক্সের ক্ষেত্রে পিছনে ফেলেই দিয়েছে। তো সেক্ষেত্রে স্যামসাং কি করবে ভবিষ্যতে চিপের মার্কেটে, এটা খুবই একটা সন্দেহজনক প্রশ্নচিহ্ন রয়েছে। ভবিষ্যতে এদিকে নজর রাখতে হবে। তবে স্যামসাং আর টিএসএমসি কিন্তু 2025 সালের মধ্যে 2 ন্যানোমিটারের চিপের টেকনোলজি তারা আয়ত্ত করে ফেলবে, এটা তারা জানিয়েছে অফিসিয়ালি। এবং 2026 সাল থেকে তারা একদম মাস প্রোডাকশন শুরু করে দেবে 2 ন্যানোমিটারের চিপের। অর্থাৎ 2025 সাল অবধি বা 26 সাল অবধি আমরা 3 ন্যানোমিটারের চিপই ব্যবহার করব। 24-25 সেটাই চলবে। 26-এ গিয়ে আমরা 2 ন্যানোমিটারের চিপ পাবো, এবং সেটা তৈরি করবে স্যামসাং এর ফাউন্ড্রি আর টিএসএমসি ফাউন্ড্রি। এবার 2 ন্যানোমিটার কতটা ছোট ভাবতে পারছেন? 2 ন্যানোমিটার আসলে একটা পিঁপড়ে যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি, একটা ছোট্ট পিঁপড়ে, তার সাইজ হয় 3 থেকে 5 মিলিয়ন ন্যানোমিটার। 3 থেকে 5 ন্যানোমিটার না, 5 মিলিয়ন ন্যানোমিটার। তো তার থেকে কত গুণ ছোট, কত সূক্ষ্ম হয় একটা 2 ন্যানোমিটারের চিপ। যদিও চিপটার সাইজ 2 ন্যানোমিটার হয় না, দুটো ট্রানজিস্টরের মধ্যে যে দূরত্ব সেটা 2 ন্যানোমিটারের হয়। তো যাই হোক, এখন ভবিষ্যতে আমরা আগামী যুগে প্রবেশ করতে চলেছি এবং আরো নতুন নতুন টেকনোলজি আসতে চলেছে। আপনারা যারা টেক লাভার আছেন তারা আমাদের চ্যানেল নিয়মিত দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।